প্রফেসর ওজান চৌধুরী লিখেছেন বন্যা শিকদার, কণ্ঠে আমি তাসনভা। পর্ব 2। মেরুন রঙের সেই চমৎকার জামকালো শাড়িটা পরিধান করে ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হয়েছে মৌ। বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি কোনো পরীর মতোই লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ান এবং ওজান সহ সবাই ঈদের নামাজ শেষ করে এইমাত্র বাসায় ফিরেছে। সবার পরনে নতুন পাঞ্জাবি পাজামা। মৌ ড্রয়িং রুমে ঢুকেই বিন্দুমাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড় দিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদব করে সবার কাছ থেকে মোটা অঙ্কের চকচকে করা সালামে লুফে নিল। এবার সে সোজা গিয়ে দাঁড়ালো ওজানের সামনে। ওজান তখন নিচের দুই জোড়া ব্রু কুচকে বইয়ের ওই মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসল। ঠিক তখনই মৌ তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, ঈদের সালামি দিন। ওজান সালামির কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পা ছড়িয়ে বসল। মৌ ছাড়ার পাত্র নয়, সেও তো ঠিক করেছে চার মতো সোফার পাশে গিয়ে তীব্র দৃষ্টিতে চেয়ে রইল। ওজান এক পায়ের উপর আরেক পা তুলে তার গম্ভীর ও কর্কশ্বরে সংক্ষেপে আওড়ালো, কত। মৌ খুশিতে একেবারে গদগদ হয়ে চোখ দুটো বড় বড় করে দুই হাত নেড়ে দিল। উত্তর দিল 34,000। মৌয়ের মুখে এই আকাশচুম্বী অঙ্কের কথা শোনা মাত্রই ওজানের চোখ জোড়া কপালে ওঠার উপক্রম হলো। সে সোফা থেকে উঠে প্রায় লাফিয়েই উঠে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, হোয়াট? টাকা কি ঘোড়ার পেছন দিয়ে বের হয়েছে, চাইলেই দিয়ে দেব? ওজানের এমন কিপটামি মার্কা চিৎকার শুনে মৌ আর নিজের মুখ সামলাতে পারল না। সে নিজের দুই হাত কোমরে দিয়ে তড়াৎ গতিতে উত্তর দিল, না, আপনার নিজের পেছনে দিয়ে বের হয়। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই মৌয়ের নিচের হুঁশ ফিরল। সে দ্রুত নিজের দু হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকে গালি দিল, দূর ছাই, এই পোড়া মুখটা কি আর এক সেকেন্ডও চুপ থাকতে পারে না? বাড়ির সবার সামনে এই নোংরা কথাটা না বললে কি পেটের ভাত হজম হতো না তার? এদিকে মৌয়ের এমন অভাবনীয় মারাত্মক ভাষায় উত্তর শুনে ড্রয়িং রুমে সবাই হু হু করে হাসির রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতে গড়িয়ে পড়ার দশা। বাড়ির সবার সামনে নিজের মুখে বউয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে ওজানের ফর্সা মুখ এবার রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগি চোখে মৌয়ের দিকে তাকাতেই মৌ চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পেছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে ওজান নিজের মায়ের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে একেবারে বাঘের মতো গর্জন করে উঠল, দেখেছ আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলেছে। এরপরেও কি তোমাদের মনে হয় যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটুও ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখনই মন চাইছে যে ওকে আমি। ওজান নাকি ফুসতে ফুসতে যে না মৌয়ের দিকে এক দুই পা করে এগিয়ে যেতে চাইল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে হোপ শালা, ঘরে এমন রূপবতী বউ থাকতে বিন্দুমাত্র কদর করিস না, সারাক্ষণ শুধু রাগ দেখাস। তোরা যদি এতই অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে। আমার নিজের বাপ তো আর জীবনেও আমাকে নিজ থেকে বিয়ে ধরে এভাবে বিয়ে করিয়ে দেবে না, তাই তোরটাই আমাকে দে। এ ভেতরে এমন রসাত্মক এবং দেশটাস্ম মার্কা কথা শোনা মাত্রই ওজান নিজের দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। সে আচমকা ইফাতের পিঠের ওপরে সচরে একটা মক্কম কিল বসিয়ে দিল। শালা, তোকে আমি রাতে দেখে নেব। ইফাত পিঠে কিল ঘুষি খেয়েও বিন্দুমাত্র দমল না এবং মুখ কুচকে আরও জোরে হেসে উঠল। ঘরে এত সুন্দর নতুন বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আমার কাছে আসবি? সিরিয়াসলি? নাকি তোর মধ্যে ভেজাল আছে? হ্যাঁ। কথাটা বলে ইফাত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজানের পরবর্তী মার খেতে বাঁচাতে এক লাফে ড্রয়িং রুমের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে সবার পেছনে সরে দাঁড়ালো। উজান এবার রাগে একদম বম হয়ে গেল। এই বাড়িতে এই মুহূর্তে থাকা মানে নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে জেনা ড্রয়িং রুম পার হয়ে সদর দরজার দিকে চলে যেতে চাইল। ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানের যাওয়ার পথ আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিচে ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে যান। উজান নিজের ক্ষিপ্ত ও তপ্ত দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকালো, যেন চাউনি দিয়ে মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবুও মৌয়ের সেদিকে বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই। সে নিচে বড় বড় হরিণী চোখ দুটো মেলে একদম নিষ্পাপ বাচ্চার মতো কালফা করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে রইল। মৌয়ের এমন নাছরবান্ধা রূপ দেখে উজানের ঠোঁটের কোণে এবার এক চরম বাঁকা ও রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের প্যান্টে পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। তারপর অত্যন্ত ভাব নিয়ে পকেট থেকে একটা 2 টাকার নোট বের করে মৌয়ের হাতের মুঠোয় শক্ত করে কুঁচে দিল। নোটটা কুঁচে দিয়ে ওজান খানিকটা নিচু হয়ে মৌয়ের কানের কাছে একদম মুখ এনে ফিসফিস করে আওড়ালো, লিসেন পুচকি মেয়ে, উজান চৌধুরী তার বাপের জন্মেও কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের 2 টাকার নোটটার দিকে একবার তাকালো আর একবার ওজানের তেমাকি মুখের দিকে তাকালো। তার খুশিতে চকমক করা মুখটা মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে গেল। সে রাগে রিরি করে বলল, কি বললেন খাটাস লোক একটা?
আপনি কি এই 2 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটা একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি এটা তোমার কাছে ভিক্ষা মনে হচ্ছে? তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকেই স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ 1 আনাও পেত না। উজানের এমন চরম কিপটেমি সহ্য করতে না পেরে ময়ের মাথায় সমস্ত রক্ত এক নিমিষেই চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ নিজের হাতের আঙ্গুল দিয়ে উজানের শক্ত পেশিবহুল হাতের উপরে শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কেঁকিয়ে ওঠার আগেই মৌর আগে ফুসতে ফুসতে পা তাপাতে তাপাতে হনহন করে সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ির পেছনে পুকুরে ধানের সার বাঁধানো সিঁড়িতে বিশাল বড় বকুল গাছ, গাছের নিচে 2 হাঁটুতে মুখ কুচে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারিদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপরে তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডলে এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকমের মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠেছে। বুকে চিরে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনিই দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার উপরে কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওনাটা আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত যখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে বসে পড়ল পাশে। ইফাতকে এতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে নিজেকে যখনই সামনে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যেই মেহেরের পুরো শরীর এক তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে চড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাতও এত সহজে ছাড়া পাত্র নয়। সে মেহেরের ছটপটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুচকে শুধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাট হোয়াই? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক তাকে ইফাত চৌধুরী কিছু যায় আসে না। তার আগে বলো, তুমি কোন সাহসে এই ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিনরাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখে সেই চঞ্চল চাহনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানোর এইসব সস্তা মেয়েদের কাতারে পড়ি না। আর আমি আপনাকে একটুকুও অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্যই এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার হতে পেতে হতো না। আর না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেহেরের কথার ভেতরে সে আকাশসম গভীরতার তীব্র লুকানো কষ্টটা চঞ্চল মুখ চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের ভ্রুজোড়া কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার খুব কাঁপাতে লাগলো। তবুও ইফাত ছাড়ল না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ আর এবার অগ্নিগিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে একটা ঝাঁপটা মেরে ইফাতের শক্ত হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝাটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর 1 সেকেন্ডও সেই বকুলতলায় দাঁড়িয়ে থাকলো না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভিতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথার চুলকানো, তারপর আপন মনে এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসল।
সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা, তবে তোমার তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময়ী শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে, যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকে সারাদিন এক নাগারে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলেই কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাহিরে কোনো কোলাহল যেন তার কোনো কানেই প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে কান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটোখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভিতরে উজানকে এভাবে গভীর মুখে একাকী কাজ করতে দেখে মুহূর্তের মধ্যে ময়ের ঠোঁটের করে এক চিলতে দুষ্ট ও বিজয়ী হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে বসে পড়ল। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিনিং থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। সে কোনো কথা না পারিয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসল, কিন্তু মৌ ও দম্বার পাত্র নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপটে বসল। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের উপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমের একটা বড় কামড় দিয়ে মুখ একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই বাজকই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষার কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর নন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার ওই সস্তা আধিক্যতা আমার একদম পছন্দ নয়। এখনই চুপচাপ তোরে গিয়ে বসো, আমাকে আমার মতো কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অত্যন্ত দূরে সরে গিয়ে, কিন্তু তার এই ধরনীকে এক দড়িতে উড়িয়ে দিল। মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের উপরে গিয়ে আয়েস করে বসে পড়ল। উজান একদম আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজে যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোনো উপাদানে তৈরি। তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানো তো দূর, একেবারে তার কোলের উপরে চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয়েছে? যখন ইচ্ছে এসে দোল খাবে। একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই ময়ের গাল দুটো রাগের রসগোল্লার মতো হলো। সে কোলের উপরে বসেই উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার যত গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যের সার্টিফিকেট দিতে। নিচে ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই, ঘুমের করে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসেব নেই, আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেরামি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার উপরে উপরে গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিচে কটমট ও রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের তাতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপরে চড়ে বসাটাই তো বাকি রেখেছ, বেয়াদব মেয়ে। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গাম্ভীর্য মার্কার রক্ত চক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখের একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওলালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারেট, অনেক টেস্টি কিন্তু। উজান আইসক্রিমটা এক হাতে দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই, আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হয়, তাই না? শুধু এই মৌকে দেখলেই আপনার গায়ের জন্ডিস জোরে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না। বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠের মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন, আর আমি অমনি পুটলা পুটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোলের থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ওজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু আমি ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস চারিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। ওজান চোখজোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসল। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক ওজানের গা ঘেঁষে বিছানার উপরে আয়েশ করে বসল। ওজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল।
ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্রই ওজান বিষম খেলো। সে কাঁচতে কাঁচতে ল্যাপটপে একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অভদ্র মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগলো, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি। শয়তানের হাতটি বলে কি? এই বলে ওজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। ও যেন তম্বার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রং জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিকে ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এক চিলতে ছটপটানি দেখে উজান মাঝপথেই থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়ো বলছি, এতটুকু বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের করছি, এখনো দুধের দাঁতও পড়েনি, অথচ অভদ্রের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা পাকিয়ে নিল। সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ করো অসভ্য মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন অসভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কী বা পারেন? ননসেন্স বলে কি? এমন বেয়াদব নিয়ে আমার কপালে জুটতে হলো? হে মাবুদ, দয়া করে তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খচ্চর মেয়েটাকেও তুলে নাও। মুখটা থেকে কথাটা বের হওয়া মাত্রই ওজান নিজেই কেমন যেন থতমত খেয়ে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথেই থমকে দাঁড়িয়ে ওজানের দিকে তাকিয়ে মুখটা বৃষ্টিভাবে ভাঙালো। এরপর বিছানায় অনুবাসে গিয়ে দুহাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো, অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোম্যান্স করে, অথচ আমার ভাতার আমাকে দুই চোখেও সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমের কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার উপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়াপ্রু এবার কুচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে সে মৌয়ের চেয়ে বেশ অনেকটাই বড়, অথচ মেয়েটার মনে হয় এই নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে পাখির মতো ক্ষিপ্ত ভঙ্গিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপরে হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ময়ের ঠিক গায়ের ওপরে গিয়ে আছড়ে পড়ল উজান। আসমিক এই পতনে তীব্র ভয়ে আর লজ্জায় মুহূর্তের জন্য নিজের চোখ মুখ বন্ধ করে খিচে নিল। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল ময়ের নরম ঠোঁটের কোলে। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতরে এক তীব্র অদ্ভুত ও অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে মৌয়ের উষ্ণ ছোঁয়া পেতেই কেমন যেন অবশ হয়ে গেল। মৌয়ের এই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো একটা চেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করে আটকে গেল মৌয়ের ঠোঁটের ঠিক কোনা থাকা ছোট কুচকুচে কালো তিলটার ওপরে। অবচা আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখের বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকে তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। এক অদ্ভুত অনুভূতি তার ভিতরে তোলপাড় করতে লাগলো যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে। ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে ময়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি এবং ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? মৌয়ের এই চঞ্চল কথাই মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার ওপরে দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামনে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝাটকায় ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিচে উজানের শক্ত বুকের উপরে আয়েস করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌয়ের বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলকধাতায় আটকে গিয়েছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী এবং মিষ্টি হাসি ফুটিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শুধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? মৌয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করল এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙ্গুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে স্নান হাসল।
অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ সবসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। মৌয়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙুলে জড়াতে জড়াতে আরও ভাঙা গলায় বলল, খুব ইচ্ছা হয় জানেন আপনার ওই গভীর মুখ থেকে অন্তত একটি বারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার টেক্সটটা না নিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটিবার বলবেন, ভালোবাসি মৌ। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটি বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো, আর প্রতিটি কথা তার কানে কর্কশ শোনাতো, অথচ আজ কেন জানি তার একটুও বিরক্ত লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরো জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তে ওজান নিজের ভিতরে প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মুখকে আহত করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার উপরে সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসল। মৌয়ের অশ্রুসজল চোখের দিকে সরাসরি তাকিয়ে স্থির চোখে রেখে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড়টা ছোট, ইম্যাচিওর, তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণে অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে উঠল। তবুও আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসায় ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তার গভীর দৃষ্টি দিয়ে মৌয়ের ওই অশ্রুসজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠাতে পারে না। সে যতই মুখে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততই তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। উজার আর কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘস্থায়ী করতে চাইল না। সে কিছুটা অসুস্থ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটুও বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার উপরে দু হাঁটু মুড়ে বসে গালে এক হাত দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাছে ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটা নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকেই তাকিয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনও ঘুমায়নি, বিছানায় একই এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন করছে? ঘুমানোর জন্য ছটফট করছে। আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করে জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দে হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই মৌয়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকের নিজের নরম মুখটা কুচে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাসটা মৌয়ের বহুদিনের পুরনো। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় যে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো, আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হলো। মৌ উজানের বুকে রাখা মুখ রেখেই নিজের ছোট্ট ও ভেজা গলায় অত্যন্ত আদরের সুরে ফিসফিস করলো, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতেই মৌয়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে পুজে এলো।
উজানের বুকে নিরাপদ আশ্রয় সে নিমিষে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের উপরে মৌয়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজেই অলক্ষ্যই অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় মৌয়ের রেশমি চুলগুলোই ওপরে হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় ওজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সেই অভিমানেই হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার উপরে এই মেঘলা আকাশটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারিদিকে নিস্তব্ধ, অথচ এই অসময়েও মেহের একাকী চাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছেতে অনধিকার প্রচার হয়ে দাঁড়িয়ে বাধা দেয়নি। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানের চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিলেন বটের, তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কয়েকদিনের মধ্যে মেহেরের প্রতি এক অন্যরকম প্রীতিত্ব টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেহেরকে তিনি একদম নিজে মেয়ের মতোই স্নেহ করেন। তাই তো মেহেরের ছাদে আসার পর থেকে এই গভীর রাতের মাঝেও সে মানুষটা দূরে থেকে বারবার উকি দিয়ে গিয়েছে যে তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার এই স্নেহমাখা চাহনি বুঝতে পেরেছিল, তাই সে নিজ থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমান। এই পৃথিবীতে যদি তার অন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখে এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনের সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগেই রুমে ফিরে গিয়েছে। মেহের এবার নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে তাকালে এবং তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর থেকে মেহেরদের সাথে একবার কথা হয়েছে। দুজনেই ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকে। কিন্তু এই সুখী দাম্পত্যকে দেখতে দেখতেই আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমিষে কাল বৈশাখীর মেঘে ঠেকে গেছে। ছাদের তীব্র ঠান্ডা বাতাস এসে যেমন তার খোলা চুলগুলোকে উড়াতে লাগলো, ঠিক তেমনই তার ভেতরে ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর কালো রাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীত মনের ভেতরে এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকাপটে পুরুষালী পারফিউমের একটি মিষ্টি ও ট্রেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। সেই সুবাস বড় চেনা তার। সে আলতো করে ঘাড় পাকিয়ে পাশে তাকাতেই দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের মেহের এবার আর আগের মতো রাগ করে বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল মেয়েটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইংগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিন মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি। আর ঠিক সেই ভরসাতেই সে এখনও শান্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বরে মেহেরের কানের কাছে ভেসে এলো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। ইফাতের মুখে এই শব্দটি শুনে মেহেরের থমকে যাওয়ার হৃদয়ে হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে কার ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা ভীষণ শুনতে কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকার জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসল। নামটা ভীষণ সুইট, তবে এই সুন্দর উপাধি আমার মতো মেয়ের জন্য একদমই নয়। সেই জন্যই আপনি আমাকে মেহের নামেই ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাতে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটুও বিরক্তির ছোঁয়া নেই। ইফাতে ঠিক এতটুকুই চেয়েছিল। মেয়েটার কাছ থেকে সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চপল সুরে আওড়ালো, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কি করে? হ্যাঁ, আর তুমি কি জানো যখন তুমি হাসো তখন দেখতে বড় বেশি কিউট লাগে তোমায়। মেহের এবার এক ব্রু কুচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্ল্যাট করছেন আমার সাথে? আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। মেহের নিচের মুখটা সরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চেড়ে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝি আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার কাছে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথায় ওইসব মেয়েদের কেন টেনে আনো বলো তো? শোনো ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পারছি। এরপর দুজনে কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখ জোড়ায়
সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের ওপরে আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে এসে থমকে যায়, তাই ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যে কিছুতেই সায় দেয় না। যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বাড়ির বাহিরে বন্ধুদের সাথে টইটই করে আড্ডা দিয়ে বেড়াতো, যা নিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না। সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে কোনো মাত্র কয়েক ঘন্টা বাহিরে থাকে, আর বাকিটা সময় ঘরের কোনায় কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই। তার বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ ঠিক তখনই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে, তার জলজান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝেই হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এতটুকু সময় কম হলেও অন্তত 50 বারের ওপরে ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসাবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবলো, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কী দরকার। ইফাতেরও ওই চরম বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে মেহের আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ছড়ানো হাসির দিকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেহের নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোনে মেসেজ করেছে, অথচ আপনি রোমিও সেজে এখানে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে কথা বলছেন না কেন? আরে চুপ করে তো, ওই অস্বচ্ছ মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত 1 সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটা কথাও বলিনি। সবার সাথে একদম অফিসিয়ালি ব্রেকআপ করে নিয়েছি, তবুও কিছু বেয়াদব মেয়ে নাচরবান্দার মতো আমাকে বিরক্ত করেই যাচ্ছে। তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে আর ফ্ল্যাট করতে না পারলে আপনার মনে নাকি শান্তি মেলে না। ওইটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গিয়েছে। এখন আমার লাইফে এমন একজন বিশেষ মানুষ এসেছে, যাকে ঘিরে এই চঞ্চল মানুষটা আমি বাকিটা জীবনটা শান্তভাবে কাটিতে পারি। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফের যত রকমের বাজে নেশা অভ্যাস আছে আমি এক পলকে ছেড়ে দিতে রাজি আছি। মেহের ইফাতের চোখের সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আমার কোনো দিন একটু দেখা করিয়ে দিন তো। না মানে আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওভাবেই টই টই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে। ইবাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো জল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়েও আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সবসময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। ওকে ফাইন, আগামীকাল থেকেই আমি ট্যাটের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসে গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল, তাই সে রেলিং ছেড়ে পাশের দোলনাটা গিয়ে বসলো। ইভা তো কোনো দ্বিধা না করে ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসলো। গত 1 সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকেই চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে ততটা নয়, শুধু একটু ছন্নছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে, তা যেন এখন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটা ছেলে একদম ভিন্ন ধাতুতে গড়া, তার নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকারে ছাদে চলে এলে, তোমার একটুও ভয় করছিল না যদি হুট করে কোনো ভূতপ্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টি স্থির করে ইফাতের চোখের উপরে রাখলো। তার ঠোঁটে কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গভীর গলায় উত্তর দিল, তাসনুভা, মেহের কোনো কাল্পনিক ভূতপ্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভয় পায়, তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনটাকে এক নিমিষে অন্ধকারে নরক বানিয়ে দিয়েছে। মেহেরের কথার ভেতরে সেই তীব্র লুকানো ক্ষোভটা টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, সেই জন্যই কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটাও কথা বলোনি, আমাকে এড়িয়ে চলেছ? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেহের একটা দীর্ঘশ্বাস পেলে আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত মনের গহীনের কোণেই লুকানো থাক, সময় হলে কোনো একদিন না হয় বলবো। কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনাদের বাসায় মেহমান হয়ে
রয়েছি। আজ প্রায় 15 দিন হয়ে গেল। তাছাড়া আগামীকাল থেকে আমার কলেজও খুলে যাবে। তাই ভাবছি আমি কাল কলেজ শেষ করেই সরাসরি ফুপির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছি সে এসে আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মাত্র 15 দিনেই কেউ এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহের দোলনায় তুলতে তুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিজস্বরে বিড়বিড় করে আওড়ালো, তাহলে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলো। মেহের ইস্পাতে সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের ভুরুচোরা কুচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বেড়েছে। চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ের পা মিলিয়ে নিচে চলে গেল। আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগেই রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসল। সোফার অন্য প্রান্তে বসে আরাম করে সকালে গরম গরম চায়ে চুমুক দিচ্ছে আরিফুল চৌধুরী আর আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে এক মনে নিজের ফোনে স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা পেরিচে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময়ী এক হাসি দিয়ে বলে উঠলেন, কিরে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? বাবার মুখটা থেকে হুট করে এমন অদ্ভুত বাঁকা প্রশ্ন শুনে উজান নিজের ভ্রুজোড়া কুচকে ফেলল। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে কেন এবং জেরা করছেন তার মাথায় ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বরে যতটা সম্ভব নিচু রেখে সংক্ষিপ্ত গলায় জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরও একটু ঝুঁকে এসে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক শান্তিমতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রারিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পুরে ফিসফিসিয়ে করলো, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটুও বাঁধলো না? ছি। আরে এতে আবার লজ্জা করতে যাবে কেন? হ্যাঁ, আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মোক্ষম জবাব দিলেন। বাবার এমন তাড়ামি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবলো, তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরেই বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজের জন্মদাতা বাপ। রুম থেকে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলেই এই বাবা নামক শত্রু পেছনে লেগে যায়। উজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, জি, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনও দাদা হওয়ার সুখবর দিতে পারলি না। সারা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার সে আর নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে উঠল, আব্বু, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও তোমার এই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তেই কিচেন থেকে খাবারের প্লেটটা নিয়ে এনে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছ? ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সের ফ্যাসলামো আর বিরক্ত করা একটু বাদ চায় না। বউয়ের ওই বাঘিনীর রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যেই মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললে, আরে না মৌসুমী, তুমি ভুল ভাবছ। আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো, আর একটাও বাড়তি কথা যদি বলো আমার ছেলের উদ্দেশ্যে, তবে আজ তোমার কপালে কোনো ভাত ছুটবে না, বলে দিলাম। বউয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বিড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকারি সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তার নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকে হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গভীর ও রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওইটা কিসে কামড় দিয়েছে রে, লাল হয়ে ফুলে আছে যে? সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোম ফাটানো প্রশ্নে উজানের মুখের খাবার গিলতে দিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলার সেই নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ের দাগ বসে আছে। গত রাতে উজানকে ঘুমানোর ঘরে মৌ মহাশয় উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করে উজানের গলাটাকে চিকেন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়া আর যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতেই এখন সবার সামনে এই নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে তাতে দাঁত পিষে চরম হুমকি দিয়ে বলল,
ভাইয়া বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথার খেই ধরে এবার এবার ছোট চাচা আকবর চৌধুরীও নিজের চশমাটা নাকের ওপরে ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো আরিয়ান তো ভুল কিছু বলেনি, এভাবে দাগ কিসের হলো তোর গলায়? মশা এত বড় কামড় দেয় না? আরিয়ান হাসতে হাসতে বলল, এখনো বুঝলে না, ছোট চাচু নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্র্যান্ড নিউ বউ এসেছে, সো গলায় এমন মশার কামড় মাছির কামড়ের তো দাগ একটু আর তো থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টালম্যান সেজেছে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু। ভাইয়া। ততক্ষণে আরিয়ান দৌড়ে দুবার কাছে চলে গেল, একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সবার দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ির মুখে। ফর্মাল শার্ট প্যান্ট পরে ধীর পায়ে নিচে নেমে এসেছে ইফাত। তাকে এভাবে দেখে ড্রয়িং রুমের হাসির রোল এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানা পড়া। যে ছেলে প্রতিদিন দুপুরে 12টা কিংবা 11টার আগে ঘুম থেকে চোখই মেলে না, সেই কুড়ে ও ছন্ন ছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছিল না। ইফাত অবশ্য কারো দিকে একবার ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে তার মা ইমরত চৌধুরী সকালের নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলে গিয়ে কেমন কথা না বলেই হঠাৎ করেই একটা নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধায় সালাম করলেন। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা অর্থাৎ আরিয়ান ওজানের মা মৌসুমী চৌধুরী পা ছুঁয়ে সালাম করলেন। আসমিক এই কাণ্ডে দুই মেয়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেল না। ইমরত চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনের চোখ দুটো মুছলেন। তারপর পরম মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকি হাসলেন। পাগল ছেলে আমার, এভাবে হুট করে পা ছুঁয়ে সালাম করতে নেই আব্বা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দুই হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম স্বরে বলল, কি বলেছে তোমার এই ভুল কথা আম্মু? যে মায়ের নিচে সন্তানের বেহেস্ত লুকিয়ে থাকে, সেই পূর্ণময়ী পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনোই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত নিচ লিখে দিতেন না। তুমি আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত ও সুন্দর কথা শুনে ইমরত চৌধুরীর চোখ দুটো আনন্দে কানায় কানায় ভরে উঠেছিল। তিনি পরম আদরে ছেলে কপালে একটা স্নেহের চুমু খেয়ে মনে মনে হাসলেন। যা, অবশেষে তার ছেলে জন্মছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার এবং দিশাহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ও ফিসফিসানি শব্দে আওড়ালেন, তোর মনের ভিতরে সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই। তিনি নিশ্চয়ই একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইফাত মায়ের কথার অন্তহীন অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেওয়া এই রূপান্তরের কথা মনে করে মনে মনে এক নতুন শক্তি পেল। এরপর সে বড় আম্মার সাথেও মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবটা সম্পূর্ণ লুকিয়ে মুখে একরাশ গভীরতা ফুটিয়ে আওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আরিয়ান মুখের পরোটা চিবোনো বন্ধ করে নিচে ব্রোজোড়া কুচকে বোকার মতো তাকালো। যাবো মানে কি বলছিস সেসব? ভাইয়া প্লিজ, অন্তত আজ একটু সিরিয়াস হতো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকালে কর্পোরেট লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমি তাড়া দিচ্ছি শুনি? কোথায় আবার? আজ থেকে আমি তোমার সাথে অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের এপাশ থেকে সবাই ওপাশে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলে ইফাতের বাবা আকবর চৌধুরী এর কাপটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বর্ষার একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে। এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তিমাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকছাকা করতো। আজ এখন যখন নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিচে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি চাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু যখন আমি নিজ থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাচ্ছি, তখন তোমাদের এত প্রবলেম। আর হ্যাঁ ভাইয়া শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটে ফ্রিতে দেওয়া টাকায় আর এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের মতো যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের উপরে এমন গাম্ভীর্য এবং দায়িত্বশীল কথা তিনি এত বছরেও শোনেননি। তবে ছেলের এই জেদ থেকে তার মনের ভেতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন,
যেতে করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজান সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ইফাতের দিকে তাকিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো করে চাপ দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ দ্য লাক দোস্ত। তোর এই সুন্দর নতুন জীবনের জন্য শুভ কামনা রইল অনেক। আচ্ছা, আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতেই ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো ছুটে এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আশমিকে এই অতর্কিত আক্রমণের তীব্র ভয়ে আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে মস্ত বড় একটা ভারের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তিমাখা চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হ্যাট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে ওভাবে চড়িয়ে ধরলে কেন? লাজ শরমের কথা কি একদম মাথায় চিবিয়ে খেয়ে ফেলেছ? মৌ উজানের এই রাগি ধমক শুনে বিন্দুমাত্র দমল না, বরং নিজের ওনাটা আঙুলে চড়াতে চড়াতে পড়ল, সবসময় শুধু শুধু আমার উপরে এমন চিল্লাবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে ওভাবে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে এত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আক্কেলে আমায় রুমে যেতে বলেছ? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে, আমার বড় ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটি বারের জন্য চলুন না প্লিজ প্লিজ প্লিজ। বউ এবার ওজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। ওজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো, তারপর সে এক দীর্ঘশ্বাস পেলে মৌয়ের একদম পিছু পিছু আবার দোতলার রুমের দিকে পা বাড়ালো। ওজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনে দরজাটা লক করে দিল। এবার ওজান কিছুই বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার ওপরে ফেলে দিল। উজান বিছানায় আঁচড়ে পড়ার সাথে সাথে মৌ নিজে এক লাফে এসে উজানের চওড়া বুকের উপরে পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও আহম্মক হয়ে গেল। সে মৌকে নিজে গায়ের ওপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সরাতে পারল না। মৌ নিচে ছোট্ট ছোট 2 হাত দিয়ে উজানের শার্টে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার তাতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকেছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে আনে আমার সাথে চরম ফাজলামো করছো। এক্ষুনি নামো আমার উপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা উপরে তুলল। তার ঠোঁটের কোণে এক মায়াবী ও চাপল মুচকি হাসি। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের উপরে আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উজান একদম বিস্ময়কর এবং স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়ে মেয়েটা দিন দিন কত অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক কোনো কানেই তোলা নেয়। উজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবুও মৌয়ের মধ্যে সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখতে পেল না। সে উজানের কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্তস্বরে নিয়ে অত্যন্ত ফিসফিসানি সুরে আওড়ালো, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভালোবাসি আপনার প্রফেসর সাহেব। ময়ূর মুখ থেকে ওই ভালোবাসি শব্দটা শোনা মাত্রই উজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝাটকা দিয়েছে যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের উপরে আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগার মাত্রই ব্যথায় গঙ্গানি দিয়ে কাঁপিয়ে উঠল। মেয়েটার এই যন্ত্রণাকাতর কণ্ঠস্বর শোনা মাত্রই উজানের ভেতরে সমস্ত রাহাগ চেয়ে কর্পূরের মতো উড়ে গেল। সে তীব্র একটা অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের উপরে ময়ূরের সামনে হাঁটু করে বসল। নিচে 2 হাত দিয়ে ময়ূরের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই এম রিয়েলি সরি পিচ্ছি, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে তাই না? কোথায় লেগেছে আমায় দেখাও। এই বলে উজান আর কোনো কথা না বাড়িয়ে মৌকে নিজে পাঁচা করে তুলে নিল এবং বিছানার উপরে সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদ্গ্রীব ও বাকুল হয়ে ময়ের হাত দুটো ভালো করে পরখ করতে লাগলো, মেয়েটা কোথাও কোনো বড় আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল ময়ের ডান পায়ের গোড়ালির ওপরে। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা, এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে দিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর 1 সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এইডের বক্স এনে বিছানায় বসল।
সে নিজের ঠান্ডা হাতে মৌয়ের সেই আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম নিয়ে অত্যন্ত আলতো করে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝেই তার ভেতরের রাগটা আবারও উপড়ে ওঠে। আস্ত একটা ফাজিল তুমি, নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়াদৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলে। তুমি জানো তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এই সরাসরি প্রশ্নে উজান নিজের ভেতরকার বাকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর উতলা উতলা স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কিছু হবে না। তুমি আমার কেউ হও যে তোমার জন্য তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাডি মিলে আমাকে এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার? মৌ এবার এক অদ্ভুত গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। মৌ যদি কোনোদিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সেই রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিচ থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটোখাটো জিনিসে মুখে চাওয়া আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইড বক্সগুলো গুছিয়ে বলল, বলো। আপনি তো আমায় একটু ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরও কি বলবেন আপনি আমার সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অগট ও তীক্ষ্ণ প্রশ্ন উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে বড় ছোট আর চপল হলেও কি হবে, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসল। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরে ভাষা পড়ার চেষ্টা করেছে। উজান নিজের ভেতরে একটা তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য উঁচু করে তুলল। অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্চি, তোমায় আমি মনে থেকে নিজের বউ হিসেবে কখনোই মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। তাই আমরা জীবনে তুমি জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নেই, তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার সম্পর্ক এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমার আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক তেমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্ক থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো, কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রী মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই এম রিয়েলি সরি। মৌয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার উপর পাথরের মূর্তির মতো বসে ফাল করে উজানের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটার সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লম্হায় এত ভালো এত কেয়ারিং হয়ে উঠেছে, মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। আবার ঠিক পরের লম্হায় এত নিষ্ঠুর এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্ব দেওয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার চিল্লাচিল্লি আর হট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ একজন নতুন প্রফেসর আসার কথা রয়েছে, কিন্তু কে সেই প্রফেসর, কেমন দেখতে হবে তিনি, এই নিয়ে ক্লাসের সবার মনে কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন করে আওড়ালো, মেহু, এখন এখন আবার আমাদের হারমাস চালাতে কোন নতুন ইংলিশ শয়তান আসবে বলতো ভাই? এই কলেজের প্রিন্সিপাল পুরোটাও যে কি পায় রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসের সিনিয়র আপুদের মুখে শুনলাম আর যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে আসতেন তিনি নাকি ভীষণ কড়া আর বদরাকি টাইপের মানুষ, কিন্তু মানুষটা দেখতে নাকি অসম্ভব হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসল।
সে নিজের দুই ঠোঁট দুটো ছোট করে বলল, সে যত বড় হ্যান্ডসাম হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মিহু, আমার ওই খিটখিটে প্রফেসর সাহেব ঠিক কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মেহির কাছাকে বলো, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞেস করতে পারতি কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভেঙচি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমার কিছু বললে তো? তাদের এই ফিসফিসানির মাঝে হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসের ওই হইচই এক নিমিষেই পিনপতন নিরাপত্তায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সমস্বরে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল স্যার নিজের গাম্ভীর্য মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিওয়ান। তবে সত্যি কথা বলতে, আমি তোমাদের ওপরে আজ বিন্দুমাত্র খুশি নই। এই বিগত কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমার পুরো ছয়জন ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্ট সবাই এত মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচার এই ক্লাসে টিকতেই যায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে এবার বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেননি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর। কিন্তু আমার ব্যক্তিগত অনুরোধে তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছেন। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড করা ধাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিওয়ান রেডি, ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপালের স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহেরের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মেহেরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্রেসিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের ওপরে গিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাতটাকে নিচু সরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের পডিয়ামে সামনে দাঁড়িয়ে অত্যন্ত নিজের চোখে সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল, সাথে সাথে সে নিজেও তীব্র একটা শক খেয়ে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসে ঠিক মাঝখানে বেঞ্চে বসে আছে তার ঘরের বউ মৌ মহাশয়, যে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে তার দিকে তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তেই একটা ঢোক গেল। মৌ যে এই কলেজে পড়াশোনা করে তা উজান আগে জানতো না। জানলে নিজে নিজে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতরে এই যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার জন্য নিমিষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এদিকে মৌ নিজের গাল দুটো রাগের রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের উপরে আড়াআড়িভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবল, এই খাটাস লোকটা তাকে মনে মনে একটুও ভালোবাসে না। তা তো সে ভালো করেই জানে, কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তারই কলেজের ফিজিক্সের প্রফেসর হিসেবে জয়েন করতে আসছে, অথচ তাকে একবারের জন্যও মুখ ফুটে বলল না। এত বড় ধোকাবাজ লোক তো দুনিয়াতে দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মেহেরও নিচে ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা মৌয়ের পাঁজরে নিজের কোনোই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হাঁ করে তাকিয়ে থাকা মৌয়ের কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করল, মৌ, ভাইয়া এখানে কি করছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমিষেই হারিয়ে গেল। সে এখনও নিজে বড় বড় চোখ জোড়া মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এই মাঝে উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হাঁ করে তাকিয়ে থাকা আর মৌয়ের ওই বোকাবনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চতুর মুচকি হাসি ঝুলালো। তারপর ডাস্টার চকটা টেবিলের ওপরে রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভাড়াট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আর যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করে উজান প্রথম বেঞ্চের কর্নারে বসা মেয়েটির দিকে নিজের ধারালো ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটির উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, হে গার্ল, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইউর নেম? উজান মূলত মৌকে
খেপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতেই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে। কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচাররাও মাথা নিচু করে কথা বলে, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আকরাম আরফিন দেশের নামকরা ও বড় মাপের বিজনেসম্যান হয় ললিতা অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা আর জেদি। জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়েই ছেড়েছে। ললিতা ভাবল এই হ্যান্ডসাম ও ডাশিং প্রফেসর যদি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিচের ঠোঁটে এক চিলতে হাসি ঝুলে খানিকটা উজানের দিকে ঝুঁকে এলো এবং আদরে গলায় বলল, আই এম ললিতা আফরিন, মিস্টার আকরাম আফরিন ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠা ও দাতা, আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নামে আর বিপুল প্রত্যুত্তর কথা শুনলে এই প্রফেসরের বাকিদের মতো থতমত খেয়ে তাকে সমীহ করা শুরু করবেন। কিন্তু মেয়েটি এই দেমাকি ও বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হলো না, বরং তার গম্ভীর মুখাবয়ব আরও শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শাট আপ।